একজোড়া আগুন পাখি। পর্ব ৪। তুসকন্যা। ইরা। হঠাৎ অনাকাঙ্ক্ষিত পরিচয় কণ্ঠস্বর শুনে ইনায়া চমকে উঠল, সঙ্গে হাত থেকে একটা ছোট বাক্স নিচে পড়ে গেল। হঠাৎ করেই তার মস্তিষ্ক হিসেব মেলাতে পারল না যে সে আদৌ ঠিক শুনেছে কিনা। তবে পিছনে ফিরে চোখে মুখে ফ্ল্যাশ লাইটের আলো সঙ্গে আনাকে কিছুটা ভীতিকর মনে হতেই জোরে চিৎকার দেওয়ার জন্য মুখ হা করে শব্দ বের করার আগেই হয়তো তার মস্তিষ্ক তাকে জানান দিল, থেমে যা ইরা, এটা তোরই নিজের বোন আনায়া। ইনায়া সঙ্গে সঙ্গে দুই হাত দিয়ে তার নিজের হা করে থাকা মুখ শক্ত করে চেপে ধরল। এটা দেখে আনায়া ভ্রু কুঁচকে ফেলল। অন্যদিকে ইনায়া নিজেকে একটু স্বাভাবিক করে একটু উচ্চস্বরে বলে ফেলল, আপু তুমি। অন্যদিকে আনায়া সাথে সাথে বলল, ইরা আস্তে, বাবা এসব জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। 1 মিনিট, বাবা ঘুমাচ্ছে তো। বোনের কথা শুনে ইনায়া মাথা ঝাঁকিয়ে বলল, কিন্তু তুমি তো বলেছিলে আজ তোমাদের কোম্পানি থেকে ঢাকার বাহিরে যাচ্ছে, তাহলে তুমি এখানে কি করছো? আনায়া এবার নিজের শান্ত শিষ্ট চেহারাটাকে পরিবর্তন করে কিছুটা গম্ভীর আর রাগান্বিত করে ইনাকে বলল, সেটা না হয় পরের কথা, কিন্তু তুই এখানে কি করছিস সেটা বল আগে। আনায়ার কথায় ইনায়া ঢোক গিলে বলতে থাকল, আমি আসলে, তুমি আসলে একটা অবাধ্য মেয়ে। তোমাকে যেটাই নিষেধ করা হবে তুমি ঠিক ওটাই করার জন্য সুযোগ খুঁজতে থাকবে। মাথার মধ্যে শুধু সেটাই ঘুরতে থাকবে কখন তুমি নিজের মোক্ষম সুযোগ পাবে আর সেই নিষিদ্ধ কাজের জন্য উঠে পড়ে লাগবে, তাই তো? ইনায়া ইনোসেন্ট মুখ বানিয়ে আনায়ার উদ্দেশ্য বলল, আপু এভাবে বলো না, আমি তো শুধু। আচ্ছা তুমি আমাকে পড়ে বকাঝকা করো। আপাতত তুমি এটা দেখো আমি কি পেয়েছি। আনায়া কথা শুনল না, বরং আবারও রাগান্বিত কণ্ঠে বলল, আগে আমার কথা শেষ করতে দেও। তুমি ভালো করেই জানো একটু পর আর আমি তোমাকে কিছুই বলবো না, কারণ ততক্ষণে তুমি আমায় ভুজুম ভাজুম বুঝিয়ে ঠান্ডা করে ফেলবে। ওর কথা শুনে ইনায়ার যেন হাসি পেল। তাই এমন সিচুয়েশনে কোনো প্রকার নিজের মধ্যে ভীতি না রেখে মুচকি হেসে বলল, আমি জানি তো, তুমি তো আমার কোল্ড কফি। শুধু মাঝে মধ্যে একটু হট হতে চাও। ইনায়া, বাদ দেও না, প্রমিজ করছি আজকের পর আর এমন কিছু করব না। কিন্তু মনে মনে ছোট করে বলল, এই কথা সত্যি না? আনায়া ভ্রু বলল, তোর প্রমিজ আর ফাটা বেলুন দুটোই এক, যতক্ষণ বেলুনে বাতাস আছে ততক্ষণ তোর প্রমিজ আছে। ইনায়া বোনের কথায় মৃদু দাঁত খিচে বলল, আচ্ছা এত কেন বকাবকি করছো? এখানে আসা নিষেধ, কারণ বাবা এই জায়গার নাম শুনলেই অসুস্থ হয়ে যায়। এখন তুমি বলো, আমাদের বাড়িতেই এমন একটা রহস্যময় ঘর আছে, অথচ তোমার মাঝে কখনো কৌতূহল জাগেনি যে এই রহস্যের কারণ বের করি? আনায়া নির্বিকার বলল, না, কারণ আমি কোনো ডিটেকটিভ নই। বোনের কথা শুনে ইনায়া হতাশ হল। তার এই বোনটা এমন কেন শুধু শুধু মিথ্যা বলে? আমি জানি তুমি মিথ্যা বলছো। জানিস যখন, তাহলে এটাও জানার কথা আমি কেন এসব নিয়ে মাথা ঘামাই না, যে কাজ করলে বাবা অসুস্থ হয়ে যায় সে কাজ আমি কখনোই করব না। এটা সত্যি, তবে পুরোপুরি নয়। তুমি চাইলেও এতদিন এই ঘরে আসতে পারনি, কারণ তোমার কাছে এই ঘরের চাবির সন্ধান ছিল না। আর আমার গুণধর বোন যখন খোঁজাখুঁজি করেও চাবি পেল না, তখন সে এসব নিয়ে ভাবাই বন্ধ করে দিল। কিন্তু এর মানে এই তো যে তোমার মাঝেও এই ঘরটা নিয়ে কিউরিওসিটি ছিল আর এখনো আছে। আনায়া ইনায়ার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, চাবি কোথায় পেয়েছিস? ইনায়া শব্দহীনভাবে হেসে ফেলল আর কিছুটা ভাব নিয়ে বলতে লাগল, মাম্মা ইনায়া শিকদার ইরা। এসব আমার বা হাতের খেলা। এই মাঝরাতে ঢং শুরু করলে মার খাবি কিন্তু। কথায় কথায় ঝাড়ি দেও শুধু। চাবিটা আমি বাবার রুমে যে অনেক পুরনো ওই বিশাল বড় মাটির ফুলদানি আছে না, ওটার তলায় স্কচটেপ দিয়ে লাগিয়ে রাখা ছিল, ওখান থেকেই নিয়ে এসেছি। ইনায়ার কথা শুনে আনায়া ভ্রু কুঁচকে বলল, এই রুম বাবা বন্ধ করেছে যখন থেকে আমার বুঝো হয়েছে, ঠিক সেই সময় থেকে। এতদিন পর্যন্ত চাবি তো বাবার কাছেই ছিল হয়তো। তাহলে তুই কি করে জানতে পারলি চাবি ওই ফুলদানির নিচে ছিল? কারণ বাবা অসুস্থ হওয়ার আগেও তো কখনো এই ঘরে আসতো না, আর অসুস্থ হওয়ার পরে তো তার একার পক্ষে এইখানে আসার কোনো সম্ভাবনাই নেই। তবে
এটাই তো ইরার খেলা। আমি এই ঘরের চাবিটা অনেকদিন ধরেই খোঁজাখুঁজি করতাম। বাবার উপস্থিতিতে তো আর রুমে গিয়ে তল্লাশি করা যাবে না, তাই বাবা ঘুমালে কিংবা যখন ওই রুমে থাকতো না তখন খুঁজতে যেতাম। কিন্তু সমস্যা হলো আমি এত খোঁজাখুঁজি করেও চাবি পাইনি। কিন্তু কিছুদিন আগে বাবার একটা কাজে আমার সন্দেহ হয়। বাবা যতক্ষণ ওই রুমে থাকতো ততক্ষণ তার নজর ওই ফুলদানির দিকে থাকতো। শেষে কি যেন ভেবে আমি ওই বড় ফুলদানির কাছে যাই। যদিও আগেও আমি ফুলদানির ভেতরে খোঁজাখুঁজি করে দেখেছিলাম, কিন্তু এবার আর হাল ছাড়লাম না। ফুলদানি উপরে ভেতরে আগা গোড়া চেক করার পর ওটা উল্টিয়ে দেখি নিচে স্কচটেপ দিয়ে চাবিটা সাবধানে আটকে রাখা। আনায়া একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, তার মানে বাবা এই জন্যই ওটা কাউকে ধরতে মানা করত, শুধুমাত্র বাবার মায়ের স্মৃতি এই জন্য। যেটাই হোক, এখানে আর থাকার প্রয়োজন নেই। বাবা যেহেতু এত কলাকৌশল করেছে তবে নিশ্চয় কোনো কারণ আছে যা আমরা জানতে না পারি। সেক্ষেত্রে এসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। চাবিটা দে আমায়। তুমি কি আমায় গাধি পেয়েছ? আমি জানি তুমি এখন আমায় চলে যেতে বলে পড়ে ঠিকই আবার নিজে এখানে আসবে। শুধু শুধু ভাব ধরছ। আর এত যে বাবার অসুস্থের কথা বলছ, বাবা তো ঘুমিয়ে আছে। বাবাকে যদি এই বিষয়ে আমরা কিছু না বলি তবে সে জানবে কি করে আর অসুস্থই বা হবে কি করে। আরেকটা কথা, সত্যি করে কথা বলো তো, ওই ফুলদানির ভেতরে চাবি কিন্তু তুমিও খুঁজেছিলে তাই না? ইনায়ার মুচকি হেসে বলা কথায় আনায়া চোখ ছোট ছোট করে বলল, মাঝ রাতে আর মিথ্যা না বলি। আর তুই তো সবই জানিস, এখন আবার জিজ্ঞেস করার কি আছে? এখন এটা বল, তুই কি পেয়েছিস? ও দেখাচ্ছি। ইনায়া প্রথমে মাটি থেকে একটা ছোট বক্স বের করা আনায়ার হাতে দিল। আনায়া কাঠের বক্সটাকে দেখে বলল, এটা কি? খুলে দেখো। আনায়া ইনায়ার দিকে একবার তাকিয়ে বক্সটা খুলতেই একটা ছোট স্টার শেপের লকেট সহ সোনার চেইন পেল। কিন্তু চেইনটা সোনার হলেও লকেটটা অন্য কোনো ধাতুর, আর একটু অদ্ভুত, সাথে কিছুটা 3D টাইপের। পেছনে আবার খুব ছোট্ট একটু ফাঁকা অংশও আছে, কেমন যেন এক অদ্ভুত ছোট গর্তের মাঝে চিহ্ন আঁকা। জিনিসটা দেখতে যেমন ইউনিক তেমনি অসম্ভব সুন্দর। ইনায়া তো মনে মনে ঠিক করে নিয়েছে এটা সে নিজে ব্যবহার করবে। এরই মাঝে আনায়া জিনিসটা হাতে নিয়ে বলল, এটা এখানে এলো কি করে? তখনই ইনায়া ভ্রু কুঁচকে বলল, এটা তুমি আগে দেখেছ? তুমি না বললে তুমি এখানে কখনো আসোনি। আরে এটা তো আমারই, আমার বুঝো হওয়ার পর এটা কয়েক বছর আমার গলায় দেখেছি, এরপর হুট করে একদিন হারিয়ে ফেললাম। এর জন্য সে কি কান্না, বাবা মা সহ কত খোঁজাখুঁজি করলো সবাই, কিন্তু শেষ তো পেলামই না। আর আজকে এটা এখানে দেখছি। বোনের কথা শুনে ইনায়া ভ্রু কুঁচকে আনায়ার দিকে তাকালো। অন্যদিকে আনাও ইনায়ার দিকে সন্দিহান চোখে তাকিয়ে দুজনেই একসাথে বলল, তার মানে কাজটা বাবাই হয়তো করেছে। তবে আনায়া আবারও বলল, এই ঘরে হয়তো আরো রহস্য আছে। এসেছি যখন তবে সবটা খুঁজেই যাব। এই ঘরে এমন আছেটা কি? আনায়া কথা শুনে ইনাও বাঁকা হাসল। সম্পূর্ণ রুমটা কালো ঘুটঘুটে অন্ধকারে ঘেরা। বহু বছরেও যে এই ঘরে কারো প্রবেশ হয়নি তা ভালোই বোঝা যাচ্ছে। তাদের মতো পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে এমন এক ভুতুড়ে পরিত্যক্ত ঘরও আছে হাস্যকর বিষয়ে। চারপাশে মাকড়সার জালের ছড়াছড়ি। রুমটা মোটামুটি ভালোই বর্ষর। একটা পরিত্যক্ত খাটের উপর নষ্ট হয়ে পড়ে থাকা তোশক বালিশ। কাঠের খাটটাও অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। সাথে বড়সড় এক কাঠের আলমারি, দুটো চেয়ার আর একটা ছোট টেবিল। মোটামুটি অনেক কিছুই আছে। তবে পুর জায়গাটায় এত ধুলোবালি আর মাকড়সার আস্তানা জমেছে যে তা বলার বাহিরে। দুই বোন মিলে যতটা সম্ভব হলো মাকড়সার জালগুলো ভেঙে ফোনের লাইট আর ইনায়ার নিয়ে আসা টর্চ লাইট দিয়ে আশেপাশে খোঁজখুঁজি করতে লাগলো কোনো নতুন রহস্যের সন্ধানের আশায়। তখনই হঠাৎ ইনায়া গিয়ে আলমারি খুলতেই চমকে উঠল। তাড়াতাড়ি আনাকে ডাক দিতে সেও চলে এলো। আপু দেখো এসব কি? আনায়া ভেবেছিল আলমারি হয়তো লক করা থাকবে, আর এখন ইনায়া আলমারি খোলার পর দেখতে পেল সব অদ্ভুত অদ্ভুত জিনিস। সাধারণ আলমারি যেসব জিনিস থাকে তেমনি কিছু জিনিস রাখা।
অনেক পুরনো কিছু জামা, দুই একটা শাড়ি, পাঞ্জাবি আরও অনেক কিছুই, তবে সেগুলো ব্যবহার করা কোনোভাবেই সম্ভব নয়। সম্পূর্ণ জিনিসগুলো নষ্ট হয়ে গিয়েছে। তবে আনায়া আর ইনায়া যে জিনিসগুলো দেখে বিস্মিত হয়ে তা হলো কাপড়ের একপাশে অনেকগুলো পুরনো অস্ত্র, যেমন করাত, চাপা, ধারালো ছুরি সহ আরও কিছু জিনিস রাখা। প্রথমে বাড়িতে এমন এক রহস্যময় ঘর, তার উপর সেই ঘরের আলমারিতে এসব জিনিস রেখে দেওয়ার মানে কি কোনো খারাপ রহস্য জড়িয়ে নয়তো এই ঘরের সাথে? তবে এসবের মাঝে আনায়া আরেকটি বিষয়ে সন্দেহ হলো। বাঙালি কাপড়চোপড় ছাড়াও কিছু ওয়েস্টার্ন ড্রেসও ছিল আলমারিতে, কিন্তু সে তো তার বাবা মাকে কখনো এসব ড্রেসে দেখেনি। বিশেষত মেয়েদের যে কাপড় রাখা, সেগুলো তো তার মাকে কোনোদিনও পরতে দেখেনি। বিছানার ঠিক মাঝ বরাবর সেই চেইন সহ বক্সটা রাখা। একপাশে আনায়া তো অন্য পাশে ইনায়া ভাবুক চিত্তে বসে রইছে। দুজনের মাঝে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অমন সময় আনায়া নিজের ফোনে সময় দেখে ইনাকে বলল, ইরা, অনেক হয়েছে, এখন গিয়ে ঘুমিয়ে পড়। আর এসব কথা ভুলেও মুখ থেকে বের করবি না। ইনায়া তখনও বোনের কথা শুনে ভাবুক চিত্তে বলল, আমি বাচ্চা না আপু। আচ্ছা, তবে তুমি থাকো, আমি গিয়ে ঘুমিয়ে পড়ছি। দু বোন মিলে সেই ঘরে খোঁজাখুঁজির পর আর তেমন কিছুই পায়নি যা দেখে সরাসরি কোনো কিছু সন্দেহ করা যায়। সেজন্য আনায়া আর ইনায়া বেশি দেরি না করে শুধু সেই বক্সটা নিয়ে রুমে আবারও আগের মতো তালা লাগিয়ে নিজেদের রুমে চলে এসেছে। আর এখন ইনায়া আনায়ার রুম থেকে চলে যেতে চাইলে আনায়া বলল, ইরা, এই চেইনটা তো তোর পছন্দ হয়েছে, নিয়ে যা। তবে সাবধানে পড়িস, বাবার চোখে সামলে পড়লে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। ইনায়া চোখ ছোট ছোট করে বলল, তোমাকে কে বলেছে এটা আমার পছন্দ হয়েছে? এটা তোমার জিনিস, আমি কেন নিতে যাব? আমাকে গাধি পেয়েছিস? পছন্দ হয়েছে নিয়ে যা, শুধু সাবধানে ব্যবহার করিস। ইনায়া বোনের কথা শুনে আনায়ার কাছে গিয়ে ওর কাছ থেকে চেইনটা নিল, তবে সেটা নিজে না পরে উল্টো আনায়ার গলায় পরিয়ে দিতে লাগলো। এই কি করছিস সেটা? চুপ থাকো তুমি। আমার পছন্দ হয়েছিল ঠিকই, কিন্তু এতটাও না যে বোনের এত বছর পর ফিরে পাওয়া শখের জিনিস নিয়ে নেব। যেটা তোমার তা তোমারই থাকবে। আমি কখনো তোমার জিনিস নিতে যাব না। আনায়া হেসে বলল, বড় বোনের জিনিস নিলে কিছু হয় না, কিন্তু আমি নিতে চাই না। দেওয়ার হলে তোমার আগের জামাইটাকে দিও। আনায়া ভ্রু কুঁচকে বলল, এটা কেমন কথা? কার কথা বলিস তুই রেহান? নাউজুবিল্লাহ, রেহান ভাইকে তো আমি বড় ভাই মানি। আর সে তো তোমার ভবিষ্যৎ জামাইও না, আমি বলছিলাম তোমার আগের জামাইয়ের কথা। ইরা, মারো খাবি কিন্তু উল্টো পাল্টা এসব কি বলিস? আমি আবার কবে বিয়ে করেছি? আরে আমার কথা শুনো আগে, আমি ভিকের কথা বলছি। ভিকে কে? তুমি যেভাবে অপছন্দ করো তাতে মনে হয় ও তোমার আগের জন্মের শত্রু জামাই। আনায়া চোখ ছোট ছোট করে ইনায়ার উদ্দেশ্যে বিরক্তি নিয়ে বলল, তোর মাথা কি সত্যিই গেছে? খালি চেহারায় বড় হয়েছিস, বুদ্ধি মধ্যে মাথায় কিছুই নেই। অত কিছু জানি না আমি, আমার বিয়ে কিন্তু ভিকের সাথেই দিতে হবে, না হলে দেখো আর মাদার তেরেসা হয়ে বাড়ি ছাড়ব। ইনায়া, ধমকিয়ে লাভ নেই, সিরিয়াস। যা ভাগ এখান থেকে, রাতের বেলা এসেছিস মাথা খাওয়ার জন্য। ইনায়া আর কিছু না বলে রুম থেকে চলে যেতে লাগলো ঠিকই, তবে যেতে যেতে আবারও বলল, মনে থাকে যেন, না হলে কিন্তু মাদার তেরেসা হয়ে যাব। অন্যদিকে আনাও আর কিছু না বলে দীর্ঘ শ্বাস ফেলল। নিজের গলায় চেইনটা সুন্দর করে ঝুলিয়ে তা জামার নিচে ঢুকিয়ে দিল যাতে তা সচরাচর কারো চোখে না পড়ে। এরপর বিছানায় শুতে শুনতে বলতে লাগল, কি এক ভিকে ভিকে লাগিয়ে রেখে মাথাটা পুরো শেষ করে দিচ্ছে। প্রথমে ভার্সিটিতে একদল পাগল, বাড়িতে এলে এক পাগল, আর সব পাগলের গুরু তো অফিসেই থাকে। এতগুলো পাগলের সাথে থাকার জন্যই কি এই পৃথিবীতে এসেছিলাম? আফসোস। দুপুর বেলায় স্কুল থেকে ফেরার পথেই হঠাৎ রোহানের সাথে ইনায়ার দেখা। হুট করে ইনায়া আর বিষয়টিকে পাত্তা দিল না। এমনিতেই মন মেজাজ ভালো না। কিন্তু রেহান আগ বাড়িয়ে ইনায়ার কাছে এসে বলল, কি রে মাইয়া, দেখলা তবু কথা কইলা না? ইনায়া বিরক্তি নিয়ে বলল, এসব কি ধরনের ভাষা? বাপ রে, হঠাৎ কি হলো?
এমনিতেই আজ সূর্যের তেজ অনেক বেশি এক্সট্রা করে, আর তোমার তেজ দেখাইও না। কাহিনী কি বলো তো? ঘুম হয়নি, মাথায় অনেক টেনশন। এই বর্ষায় এত টেনশন? জামাই বিদেশে থাকে নাকি? এই থামো তো, তুমি আবার কান্না টান্না করছো নাকি? এই তোমার কি জামাই মরছে? ইনায়ার বিষয়গুলো হঠাৎ অসহ্য লাগলো। তার আজ কি হয়েছে সে হয়তো নিজেও জানে না। খুব বাজে কিছু তার মস্তিষ্ককে শেষ করে দিচ্ছে, কিন্তু সেটা কি তার জানা নেই? ইনায়া কিছু বলল না দেখে রোহান বলল, তো ইরাবতী আইসক্রিম খাবা? এসব ইরাবতী টিরাবতী নাম আমার পছন্দ না। ওকে, তা ফিউচার বেআইন সাহেবা প্লাস মিস ইরা আইসক্রিম খাবা? খাওয়া যেতে পারে, তবে চলো। রোনারের সাথে ইনায়া যেতে যেতে তার উদ্দেশ্যে বলল, আপনার বাড়িতে তো এখানে না, তবে একটু দরকার ছিল আর কি। রেহানের আমতা আমতা করে বলা কথা ইনায়ার কিছুটা সন্দেহ হলো, তবে আপাতত কিছু বলল না। কেনিথের কথা মতো আনায়া সন্ধ্যার পর অফিসে গিয়ে দেখতে পেল পুরো অফিসটাই কেমন নিস্তব্ধ। চারপাশে দু একজন মানুষ ব্যতীত কারোরই দেখা নেই। অবশ্য এটা স্বাভাবিক বিষয়, স্টুডিওর সব লোকজন সহ অফিসের আরও কিছু লোক গতকালই চিটাগং পৌঁছে গিয়েছে। তবে বর্তমানে অফিসের দুই একটা ব্যতীত বাকি সব লাইটই বন্ধ করে রাখা। এমনিতেই রাত সন্ধ্যা, তার উপর আশেপাশের এমন অন্ধকার অন্ধকার পরিবেশ। না চাইলেও কেমন যেন এক ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। তবে আনায়া এসব ছেড়ে চিন্তা করছে তারা আজ যাবে কখন, আর নিচেও তো কোনো আর অফিসের গাড়ি দেখতে পেল না। এরই ভাবনায় কিছুক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করার পর আনায়া কেনিথের কেবিনে যাওয়ার সিদ্ধান্ত নিল। আনায়া পরনে আজ বড়সড় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের কুর্তি, সাথে কালো রঙের জর্জেট ওড়না গলায় পেঁচিয়ে রাখা, সঙ্গে গলার পরা সেই স্টার শেপের লকেট সহ চেইন, যেটা আনায়া জামা আর ওড়নার নিচে ঢাকা পড়ে গিয়েছে। কাঁধে একটা মাঝারি সাইজের কাপড়ের ব্যাগ, মোটামুটি তাতে টুকটাক প্রয়োজনীয় জিনিস নেওয়া হয়েছে তার। চুলগুলো মেসি বান করা, তবে বাড়ি থেকে অফিসে আসতে আসতেই সিল্কি বেবি চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। আনায়া কিছুটা তাড়াহুড়ো করে কেনিথের কেবিনে যেতেই কিছুটা অবাক হল। আশেপাশে কেনিথের ছায়াটা পর্যন্তও নেই। বুঝতে আর বাকি রইল না, কেনিথ আর নেই। তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে এসে একজনকে জিজ্ঞেস করতেই সে আনাকে বলল কেনিথ নাকি নিচে তার গাড়িতে তার জন্য অপেক্ষা করছে। আনায়া মাথার মধ্যে হঠাৎ কিছু প্রশ্নের উদয় হলেও সেসব রেখে তাড়াতাড়ি লিফটে করে নিচে নামল। নিচেই পার্কিং এরিয়া হওয়ায় প্রথমে কেনিথের গাড়ি খুঁজতে লাগল, কিন্তু কেনিথের গাড়ি আদৌ কোনটা সেটা খুঁজে বের করাই তো বড় কথা। আনায়া আশেপাশে কিছুক্ষণ খোঁজার পর রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা কালো আর মৃদু লাল রঙের চকচকে গাড়িটা দেখতেই মনে হলো ওটাই নিশ্চয় কেনিথের। আপাতত আনায়া একটি সূত্র বানিয়ে মুখস্থ করে ফেলেছে, যেখানেই লাল কালোর আভাস দেখিবে সেখানেই কেনিথের সন্ধান মিলিবে। যদিও কথাটা কিছুটা হাস্যকর, তবে আনায়ার মতে কথাটা পুরোপুরি ফেলে দেওয়ার মতো না। আর তা আরেকবার প্রমাণ হলো যখন আনায়া গাড়ির কাছে পৌঁছালো। ভেতরে আদৌ কেনিথ আছে কিনা আনায়া পুরোপুরি নিশ্চিত নয়, কারণ গাড়িটার কালার কেনিথের সেই গাড়িটার মতো হলেও ডিজাইনটা আলাদা। এই গাড়িটাই আলাদা রকমের স্পোর্টি টাইপের ফিল দিচ্ছে। সঙ্গে গাড়িটা দেখে মনে হচ্ছে আজই প্রথম হয়তো একে রাস্তায় বের করা হয়েছে। একদম নতুন আর চকচক করছে। তবে আনায়া কি করবে হঠাৎ করেই বুঝে উঠতে পারল না, কিন্তু কিছু তো একটা করতে হবে। আনায়া ঠোঁট মৃদু কামড়ে ধরে চিন্তা ভাবনা করতে করতেই হঠাৎ তার গালের টোলগুলো দৃশ্যমান হল। চোখে মুখে চিন্তার স্পষ্ট ছাপ, অথচ দেখতে একদম বাচ্চাদের মতো। আনায়া এরই মাঝে গাড়ির জানালার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিছুটা ঝুঁকে গিয়ে জানালার গ্লাসে আঙ্গুল দিয়ে নক করল। মুহূর্তেই হুট করে কালো গ্লাসটা নিচে নামতে লাগলো। অন্যদিকে আনায়া কিছুটা চমকে উঠে নিজের মাথা কিছুটা পিছয় নিতেই চোখের সামনে দৃশ্যমান হলো সেই সুদর্শন পুরুষের। আলাদা কোনো সাজগোজ নেই। রাতের বেলাতে চোখে কালো গ্লাসের চশমা, পরনে ফিটফাট কালো রঙের টি শার্ট, তবে টি শার্টের মাঝে একটা লাল রঙের তাক্ত এক স্টার আকৃতির কিছু ডিজাইন করা, সাথে সেই চিরপরিচিত এলোমেলো চুল। আনায়া হঠাৎ কি বলবে বুঝতে পারে না, তবে মৃদু সুরে মুচকি হেসে বলল,
স্যার, আমাদের আজ যাওয়ার কথা ছিল, কিন্তু আশেপাশে তো তেমন কাউকে। ভেতরে এসে বসো। আনায়ার কথা হুট করেই কেনিথের গম্ভীর আওয়াজে থেমে গেল। সঙ্গে মস্তিষ্কও তার নিজের কার্যকলাপে আটকে গেল। ইমন তাকে আগেও বলেছিল কেনিথের তুই করে সম্বোধনের অভ্যাস আছে, তবে বিষয়টি আনায়ার কাছে এত তাড়াতাড়ি সহজ হওয়ার মতো নয়। কিন্তু করারও তো কিছুই নেই। শেষমেশ ছোট করে দীর্ঘ শ্বাস ফেলে গাড়ির দরজা খুলে কেনিথের পাশের সিটে গিয়ে চুপচাপ বসল। আনায়া আর চোখে কেনিথের দিকে তাকিয়ে দেখল ও একদম চুপচাপ স্টিয়ারিংয়ে এক হাত রেখে সামনের দিকে তাকিয়ে বসে রইছে। মুখে কোনো কথাবার্তা নেই, নাম নিশানো নেই। কিন্তু আনায়া নিজেকে তটস্থ করে কেনিথের দিকে তাকিয়ে বলল, স্যার, বাকিরা যাবে না। কেনিথ আনায়ার দিকে তাকিয়ে তড়িৎ তাকালো, তবে কিছু বলল না। এদিকে আনায়া কিছুটা ভরকে গেল কেনিথের হুট করে তাকানোর ফলে। অন্যদিকে কেনিথ আবারও সামনের দিকে তাকিয়ে নির্বিকারে বলল, সবাই চলে গিয়েছে, শুধু আমরা দুজনেই বাকি রয়েছি। ওহ, কি এনি প্রবলেম? না। আনায়ার মনে মনে কান্না করতে ইচ্ছে করছে। সে তো ভেবেছিল সে হয়তো অফিসের গাড়িতে আর সবার সাথে মিলে যাবে, কিন্তু এখানে তো এতটা পথ তাকে এই রক স্টার নামক টেরোরিস্টের সাথে যেতে হবে, যে মানেই হলো এক আতঙ্কের কারখানা। এরই মাঝে কেনিথ আনায়ার ভাবনা চিন্তাকে উড়িয়ে দিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ির সবকটা জানালা বন্ধ। ফাঁকা রাস্তা, আর কেনিথ যেন গাড়ি চালাচ্ছে না, বরং পারলে উড়িয়ে দিবে। অথচ কেনিথ তার স্টাইল অনুযায়ী মিডিয়াম স্পিডে গাড়ি চালাচ্ছে। কিন্তু আনায়ার কাছে বিষয়টি নতুন হওয়ায় তার এই স্পিডটাকেই সবচেয়ে বেশি মনে হচ্ছে। তবে আনায়ার প্রচুর বোরিং লাগছে। ইমনের সাথে থাকলে তো ও সারা রাস্তায় বকবক করতে থাকে। এমনিতে মেয়েটা একটু কথা বলতে বেশি পছন্দ করে, তবে সেটা পরিচিত বা ফ্রেন্ডলি মানুষগুলোর সাথে, কিন্তু এখানে তার পাশে যে বসে আছে তার মুখ থেকে দুই একটা শব্দ শোনাই ভাগ্যের বিষয়। তার মতো ছাগলের মতো গল্প করতে যাবে নাকি? আনায়া একবার মনে হলো রেহানের সাথে ফোন করে কথা বলা যেতে পারে। এতে হয়তো আর বোরিং লাগবে না ঠিকই, কিন্তু এই লোকের সামনে রেহানের সাথে সুন্দরভাবে কথা বলতে গেলেও আনায়ার মাঝে তঙ্ক তৈরি হয়ে যাবে। মানুষ কোন কথাকে কি ভাববে কে জানে। একটা সময় বাধ্য হয়েই মনের মধ্যে বকবক করতে লাগলো। অন্যদিকে তার পাশে বসে থাকে লোকটিও ড্রাইভ করতে করতে চশমার নিচ থেকে আর চোখে আনায়া বিড়বিড় করে ঠোঁট নাড়ানো দেখতে দেখতে মৃদু বাঁকা হাসল। নিস্তব্ধ রাত সময় ঠিক কত এখন তা আনায়ার জানা নেই। তার গভীর ঘুড়ি মেসির ঠান্ডা বাতাসে ভেঙে গিয়েছে। কনুই পর্যন্ত জামার হাত থাকা সত্ত্বেও মেয়েটা হাত পা গুটিয়ে কাঁপতে লাগল। মুহূর্তেই আনায়া নিজের ঘুমের ঘোর থেকে বেরিয়ে এলো। ধীরে ধীরে তার মস্তিষ্ক সক্রিয় হতেই বুঝতে পারলে সে এখনো গাড়িতেই আছে। পুরো গাড়িতে কোনো আলোর নাম নিশানাও নেই। একদম অন্ধকার বানিয়ে রাখা। আনায়া নিজের ফোন থেকে ফ্ল্যাশ লাইটটা অন করে পাশে তাকাতেই চমকে উঠল। আশেপাশে কোথাও কেনিথ নেই। হুট করেই পিছনে তাকিয়ে দেখল না, পিছনেও কেনিথের অস্তিত্ব নেই। একে তো বুঝতে পারছে না এত রাতে কেনিথ কোথায় গায়েব হলো, অন্যদিকে জায়গাটা ঠিক কোথায় তাও আনায়ার জানা নেই। গাড়ির গ্লাস দিয়েও বাহিরে অন্ধকার ব্যতীত আর কিছুই দেখা যাচ্ছে না। আনায়ার মনে হঠাৎ অজানা ভয় জাগতে শুরু করল, ছুটতে লাগলো ফর্সা ত্বকে ঘাম। আনায়া কি করবে বুঝে উঠতে পারছে না। তবে আনায়ার মনে আরেকটি বিষয়ে অদ্ভুত লাগছে। বর্তমানে গাড়ির এসির পাওয়ারটা একটু বেশিই মনে হচ্ছে। সেই সন্ধ্যার দিকই হয়তো ঘুমিয়ে পড়েছিল ও, কিন্তু সেই সময় এসির পাওয়ার এতটাও বেশি ছিল না। তাহলে কি কেনিথই? যদি করেও থাকে তবে সেটা বড় বিষয় নয়। আপাতত কেনিথ কোথায় গায়েব হলো? জায়গাটাকে দেখে তো কোনো লোকালয় মনে হচ্ছে না। আচ্ছা, এমনটা হয়নি তো যে তাদের গাড়িটা মাঝপথে নষ্ট হয়ে গিয়েছে আর কেনিথ গাড়ির বাহিরে সেটারই ব্যবস্থা করছে? আনায়ার এসব হঠাৎ অসহ্য লাগল। একদিকে এসির কনকনে ঠান্ডা বাতাসে আর বসে থাকতে ইচ্ছে করছে না, আবার এই এসির পাওয়ার কিভাবে কমাবে তাও তো জানা নেই। ইমনের গাড়িতে তো কখনো এসি ছিল না। আনায়া নিজের শারীরিক ও মস্তিষ্কের খেলায় আর সহ্য করতে না পেরে বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নিল।
সে জানে না বাহিরে যাওয়াটা ঠিক হবে কি না, কিন্তু এখানে এতে ঠান্ডার মধ্যে বসে থাকাও সম্ভব না। আনায়া দরজাটা খুলে গাড়ি থেকে বের হয়ে যেন আরো চমকে উঠল। এটা সে কোথায় আছে? হাত পা এবার ঠান্ডায় না বরং ভয় হিম হয়ে এলো। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। এতক্ষণ এসির ঠান্ডা বাতাস ছিল, আর এখন প্রকৃতির ভীতি কর শিহরণ জাগানোর মতো আচমকা গায়ে আছড়ে পড়া বাতাস। বেচারির কলিজার পানি হুট করেই শুকিয়ে গেল। এরই মাঝে হঠাৎ একটা কণ্ঠস্বর শুনতেই আনায়া চমকে গিয়ে তার ফোনের লাইটটা সেই কণ্ঠস্বর আসা দিক নিদর্শন করে সামনের দিকে ধরতেই একটি অস্পষ্ট বড় ছায়া মানবকে নজরে পড়ল। অথচ তার সেই তিকর আর রাগা নবিত কণ্ঠস্বর আনায়ার এখনো কানে বেজে চলেছে। Why the hell are you fucking here? চারপাশে যখন ঘুটঘুটে অন্ধকার, তখন সেই রহস্যময় মানবের উদ্ভট এক কথা শুনে আনায়া পুরো থ। কেনিথের কথাটা আনায়ার কাছে উদ্ভটই লেগেছে। সামান্য একটা বিষয়ে এই ধরনের ভাষা ব্যবহার করা কি খুব দরকার? এমনটা মনে হওয়ারও অবশ্য কারণ আছে। আনায়ার ছোটখাটো বিষয়ে স্ল্যাং ইউজ করাটা মোটেও পছন্দ নয়, কিন্তু বর্তমানে এসব নিয়ে ভাবার পরিস্থিতি গড়ে ওঠেনি। আনায়া গাড়ি থেকে নেমেই বুঝতে পারল সে কোনো বড় পাহাড়ের সড়কের শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। তার জানা মতে কনসার্ট শহরে হওয়ার কথা, তবে এইখানে আসার কারণটা ঠিক বুঝে উঠতে পারছে না। এরপর যখন কেনিথের আওয়াজ অনুসরণ করে তার দিকে তাকালো, তখন আরেকটু আতকে উঠল। এই লোকটাকে তার মন প্রাণ থেকে পাগল মনে হয়। রাস্তার এক শেষ প্রান্তের একদম কিনারায় শটানভাবে প্যান্টের পকেটে হাত গুটিয়ে দাঁড়িয়ে ছিল কেনিথ। আনায়া গাড়ি থেকে বের হয়েছে তা বুঝতেই ঘাড় বেঁকিয়ে উল্টো ঘুরেছে। আশেপাশে বাতাসে যে তীব্র খেলা শুরু হয়েছে, তাতে যদি ভুলেও নিজের ব্যালেন্স হারায় তো সোজা নিচে। কত ফুট উঁচুতে এই রাস্তা তা আনায়ার ধারণা না থাকলেও এতটুকু আন্দাজ করা যায় যে এখান থেকে একবার কেউ নিচে পড়ে গেলে তার নাম নিশানও হয়তো কেউ খুঁজে পাবে না। একদিকে কেনিথকে তো কিনারায় দাঁড়িয়ে থাকতে দেখে এসব উল্টোপাল্টা চিন্তা করতেই আনায়ার গলা শুকিয়ে গেল। ঠোঁটে ঠোঁট চেপে নিঃশ্বাস নেওয়াও কিছুক্ষণ বন্ধ করে দিল। এরই মাঝে কেনিথ বড় বড় পা ফেলে আনায়ার ঠিক মুখ বরাবর এসে দাঁড়াল। আনায়ার ফোনটা এমনভাবে ধরা যে নিচ থেকে ফোনের ফ্ল্যাশ লাইটের আলোর প্রতিফলনে কেনিথের শান্তশিষ্ট গম্ভীর চেহারাটাও ভয়ঙ্কর সুদর্শন কোনো নব মনে হচ্ছে। বেচারি আনায়া এখনো নিজের নিঃশ্বাস আটকে কেনিথের মুখের দিকে ভীতু চোখে তাকিয়ে রয়েছে। এদিকে কেনিথ কিছুক্ষণ আনায়ার দিকে একনজরে তাকিয়ে থাকার পর নির্বিকার বলল, নিঃশ্বাস নে গাধি। কথাটা বলেই কেনিথ এক হাত প্যান্টের পকেট থেকে বের করে কালো চশমাটা পরতে পরতেই বড় বড় পা ফেলে গাড়িতে গিয়ে বসল। এদিকে আনায়ার মস্তিষ্কে কেনিথের কথাটুকু বোধগম্য হতেই আনায়া তড়িৎ আটকে রাখা দম ছেড়ে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে লাগল। এরপর কয়েকবার চোখের পাপড়ি ঝাপটিয়ে আশেপাশে তাকাতেই ঘুটঘুটে অন্ধকারে আর বেশিক্ষণ একা থাকার সাহস জুটল না। দ্রুত গতিতে গিয়ে গাড়িতে বসল। অন্যদিকে কেনিথ আনায়ার গাড়িতে বসার সাথে সাথেই এক মুহূর্তও দেরি না করে তড়িৎ গাড়ি স্টার্ট দিল। প্রথম দিকে সেই প্রথমবারের মতোই স্পিডে গাড়ি চালাতে লাগল। এদিকে আনায়া মনে মনে নানান বিষয়ে ভাবছে। একদিকে তো এখানে কেন এসেছে, এটা কোন রাস্তা, এমন ঘুটঘুটে অন্ধকার কেন, কোনো জনবসতি কিংবা অন্যান্য গাড়ির চলাচল আবার লাইটের ব্যবস্থা নেই কেন, আর কনসার্ট স্পটে পৌঁছাতে কতক্ষণ লাগবে ইত্যাদি বিষয় সম্পর্কে জানার ইচ্ছে থাকলেও এত কিছুর উত্তর আদৌ কেনিথ দেবে কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে। অন্যদিকে তার এত প্রশ্ন শুনে তাকে এখানেই ফেলে যাবে না তারও বা গ্যারান্টি কি? কিন্তু এসব ছাড়াও আনায়া যে বিষয়টি নিয়ে ভাবছে তা হলো কেনিথ তাকে গাধি বলে সম্বোধন করেছে। আনায়া বুঝে উঠতে পারছে না, একটা মানুষ সবাইকে তুই করে বলে তাই তাকেও বলেছে, এটা মানা যায়, কিন্তু সরাসরি গাধি কেমন অদ্ভুত না? এই বিষয়টি নিয়ে আনায়া কিছুক্ষণ ভাবার পর মুচকি হাসল। বিষয়টিকে সে নেগেটিভভাবে না নিয়ে পজিটিভভাবে চিন্তা ভাবনা শুরু করল। মনে মনে ভাবতে লাগলো কেনিথ হয়তো তাকে বর্তমানে ছোট বোন হিসেবেই ট্রিট করছে। আবার মনে হচ্ছে তার হুঁশ ফেরার পর এসির পাওয়ার যতটা বেশি ছিল এখন ততটা নেই। হয়তো কেনিথ বলেই তখন বেশি পাওয়ার দিয়ে দিয়েছিল। কেনিথকে বড় ভাই হিসেবে ধরলে এসব নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। ইমন আর কেনিথ দুজনেই তো আনায়ার কাছে সমান, তবে এত ভাবনারই বাকি আছে। লোকটা এমনিতে অদ্ভুত হলেও বড় ভাই হিসেবে মন্দ নয়।
যদি এমনটা হয় তবে আনায়া আর রেহানের বিয়েতে যদি তাকে ইনভাইট করা হয় তবে হয়তো কেনিথ না করবে না। ছোট বোনের বিয়ে ভেবে আসলে আসতেও পারে। আনায়া ভাবতে ভাবতে যে তার চিন্তা ভাবনা কতদূর চলে গিয়েছে তা নিয়ে হয়তো তার নিজেরও কোনো হুঁশ নেই। কিন্তু তার এই চিন্তার ভাবনা কেটে গেল কেনিথের পরবর্তী কার্যক্রমে। এবার কেনিথ এত দ্রুত স্পিডে গাড়ি চালাতে লাগলো যে আনায়া আর নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। হঠাৎ এমন পরিবর্তনের মানে ঠিক বুঝে উঠতে পারল। মনে মনে ভাবল কেনিথ আবার তার মনের কথা শুনে ফেলেছে নাকি। শুনতে পেলেও তাতে দোষ করার মতো কি আছে, আবার নিজের চিন্তা ভাবনা দেখে নিজেকেই গালাগালি করল। সে মনে মনে কথা বললে সে কথা কেনিথ কি করে শুনতে পাবে। আনায়া চোখ মুখ যতটা পারল স্বাভাবিক রেখে ঠোঁট চেপে দাঁত খিঁচে তার নিজের জামার একটা অংশ চেয়ে ধরল। এবার মনে হচ্ছে কেনিথ গাড়ি চালাচ্ছে না, বরং সত্যি সত্যি উড়াতে চলেছে। হঠাৎ এত স্পিড বাড়িয়ে দেওয়ার কারণ আনায়া ঠিক বুঝতে পারল না। কিছু বলে যে থামাবে সে পরিস্থিতি কিংবা সাহসও নেই। স্টেজের সামনে দর্শকের উপচে পড়া ভিড়, সবার মাঝেই টানটান উত্তেজনার ঝলক। অন্ধকারে স্টেজের লাল কালো স্পট, মুভিং হেড, স্ট্রোব, লেজার পারলাইট সহ নানা ধরনের লাইটগুলো সমানতালে জ্বলে নিভে উঠছে। একদিকে গিটার, পিয়ানো, ড্রামের শূন্য অবস্থা, অন্যদিকে কেনিথের তীব্র অপেক্ষায় হুইস্কার আর আনন্দ উল্লাসের আদান প্রদানে উত্তেজিত দর্শকগণ। সব মিলিয়ে সার্বজনীন উন্মাদনায় একটি তীব্র আকাঙ্ক্ষায় জেগে ওঠা কনসার্ট শুরুর প্রাক আবহ তৈরি হয়েছে। কনসার্ট স্টেজ থেকে কিছুটা কাছেই রাইজিং লাউঞ্জ, লজে অর্থাৎ আর্টিস্ট রুমে বসে আরাম আয়েশ করতে ব্যস্ত কেনিথ। রুমের সোফায় একদম স্টেজ পপারেল স্টাইলে সেজেগুজে তৈরি। সোফায় বসে পায়ের উপর পা তুলে এক হাত দিয়ে রুবিক্স কিউবের সেম কালারের স্লট মেলাতে ব্যস্ত। আনায়া জানে না কেনিথ এই রুবিক্স কিউবটা কোথায় পেল, কিন্তু অন্যান্য দিনের মতো যে ফোনের মাঝও ডুবে নেই তাই অনেক। কিন্তু সে শুরু রুমের মধ্যে ঘোরাঘুরি করছে আর একটু পরপর বাহিরে কনসার্ট স্টেজ আর লোকজনের দিকে উকি দিচ্ছে। কনসার্টের সময় সেই কখন হয়ে গিয়েছে, অথচ এই কেনিথের মাঝও কোনো হেলদোলো। নির্বিকারে নিজের কাজে ব্যস্ত। পরনে শুধু কালো আর লালের কম্বিনেশনের জ্যাকেট, যার চেইন অর্ধেকটা খোলা রাখায় বলিষ্ঠ উদম বুকের অনেকটাই দৃশ্যমান। সাথে কালো রঙের স্কিনি ডেনিম আর জুতা। আর আনায়ার কথা অনুযায়ী তার চুলগুলো তেমনই যেমনটা সচরাচর দেখা যায়। সঙ্গে শুধু কালো রঙের সেই চিরচেনা একটা ব্রেসলেট। তবে আনায়ার ড্রেসআপে কোনো পরিবর্তন নেই। সে যেভাবে বাড়ি থেকে বেরিয়েছিল ঠিক সেভাবেই আছে। আনায়া আর কেনিথ কনসার্টের নির্দিষ্ট সময়সীমার অনেক আগেই চলে এসেছে। এখানে পৌঁছানোর পর অনেকেই আনাকে জিজ্ঞেস করেছে তারা এত তাড়াতাড়ি পৌঁছালো কি করে। আনায়া সেভাবে কোনো উত্তর দিতে না পারলেও এতটুকু বুঝেছে যে কেনিথ তাড়াতাড়ি পৌঁছানোর জন্য সেই পাহাড়ি রাস্তাটাই হয়তো বেছে নিয়েছে। এছাড়া তো আর কোনো কারণ থাকার কথা নয়। কিন্তু বাহিরে মানুষের এত আয়োজন, উত্তেজনা আর কেনিথের প্রতি এত তীব্র আকাঙ্ক্ষা থাকার পরও এই লোক কিভাবে এত নিরদ্বিধায় বসে রইছে কে জানে। বিষয়টি আনায়ার মোটেও পছন্দ হচ্ছে না। এর আগের বার জংনো কনসার্টে এসেছিল, সেইবারের মতো কি এবারও অত দেরি করবে? এমনিতেই মাঝরাত, কেনিথ যত দেরি করবে কনসার্ট শেষ হতেও তো তত দেরি হবে। তার এত হাঁসফাঁস করতে আর ভালো লাগছে না, আবার কেনিথকে যে কিছু বলবে সেই সাহসও হচ্ছে না। মনের মধ্যে একটা প্রশ্ন খুব বিরক্ত করছে। সেটাই চিন্তায় ব্যস্ত যে এই লোকটার সাথে ইমন ভাই এতদিন কাজ করার পরও এত হাসি খুশি কি করে থাকত। এ তো পুরো টেনশনের আস্তানা। রুমের মধ্যে কিছুক্ষণ পায়চারি করার পর একবার বাহিরে উকি দিয়ে ধীরে ধীরে কেনিথের কাছে গেল। এরপর স্বাভাবিক গলায় বলতে লাগল, ভাইয়া বলছিলাম। আনায়া কথা শুরু করতে না করতেই কেনিথ তড়িৎ রুবিক্স কিউব ঘোরানো বন্ধ করে আনায়া দিয়ে আকস্মিকভাবে তাকালো। হঠাৎ কেনিথের ওভাবে তাকানো দেখে আনায়া আকস্মিক চমকে উঠতেই মনে পড়ল এই মুহূর্তে সে কেনিথকে কি বলতে চেয়ে কি বলে ফেলেছে। তড়িৎ রোগ গিলে ঠোঁট ভিজিয়ে বলতে লাগল, সরি সরি স্যার। স্যার বলছিলাম যে কনসার্টের সময় তো হয়ে গিয়েছে, সবাই আপনার জন্য ওয়েট করছে, আপনি যাবেন না? কেনিথ একইভাবে আনায়ার দিকে তাকিয়ে রয়েছে। তার মুখের ভঙ্গিমা দেখে কিছুই আন্দাজ করা যাচ্ছে না। কিছুক্ষণ একইভাবে তাকিয়ে থাকার পর সে আবারও নিচের দিকে তাকিয়ে রুবিক্স কিউব ঘোরাতে লাগলো আর নির্বিকারে বলল, যখন আমার মুড হবে তখন যাব।
এটা শুনে আনায়া আবারও থয় এই লোকটাকে তার মাঝে। না বেশিরভাগ সময়ই তার সহ্য হয় না। যত সব উদ্ভট মন মর্জি। আনায়া কেনিথের দিকে কিছুক্ষণ একনজরে তাকিয়ে ওর কার্যকলাপ দেখল আর নিজের রাগগুলোর বহিঃপ্রকাশ ঘটার আগেই চাপা দিল। যে রাগের যথার্থ কোনো ফল নেই সেই রাগের বহিঃপ্রকাশেরও কোনো মানে নেই। একটা সময় আনায়া সেখান থেকে সরে এসে দরজায় একবাহু হেলান দিয়ে বুকে দুহাত গুজে বাহিরের মানুষের কার্যকলাপ দেখতে লাগল। এত মানুষের এত শোরগোল আনায়ার ঠিক ভালো লাগছে না। তার মন পড়ে আছে রেহানের ভাবনায়। রেহানের সাথে সেই কখন থেকে কথাই হয়নি। এখন ফোন দিলে পাবে কি না কে জানে। আবার আশেপাশের যে পরিস্থিতি তাতে ঠিকভাবে কথাও বলা যাবে না। এরই মাঝে হঠাৎ কেনিত তার পাশ কাটিয়ে বাহিরে যাওয়ার সময় আনায়া হালকা চমকে গিয়ে পড়ে যেতে লাগলে তড়িৎ নিজেকে সামলে নেয়। অন্যদিকে কেনিত কয়েক কদম এগিয়ে পিছন ফিরে আনায়ার দিকে তাকিয়ে বলল, স্টেজের ওদিকে যাওয়ার প্রয়োজন নেই। লজের আশেপাশেই থাকবি আর ভেতরে হয়তো ফ্রুটস রাখা আছে। বসে বসে খেয়ে নিঃসব না হলে অপুষ্টিকর রোগীর মতো উঠতে বসতে এভাবে উল্টে পড়বি। কেনিত কথাগুলো বলে চলে যেতে এক মুহূর্ত দেরি না করলেও আনায়া ওর কথা শুনে পুরো তোবদা খেয়ে গেল। একে তো সে নাকি ভিকের পিয়ে, আবার বলছে সে নাকি স্টেজের আশেপাশেও না যায়। অন্যদিকে ওসব কি বলল? হালকা ব্যালেন্স হারিয়েছে দেখে এত বড় অপমান। বেচারি আনায়ার কষ্টে পুরো কান্না পাচ্ছে। সে যথেষ্ট খাওয়া দাওয়া করে। বড় ভাই বানিয়েছে দেখে এভাবে ঠেস মেরে কথা বলার কি ছিল? কিন্তু সে করবেও বাকি খালি মনে মনে ভাই মানলেই তো হবে না কেনিত যে তার বশ, এটাও তো মাথায় রাখতে হবে। এছাড়া তার মনের আক্ষেপ দুঃখের মাঝে কেনিত অলরেডি স্টেজে পৌঁছে গিয়েছে আর ওদিকে দর্শক যেন গলা কাটা মুরগির মতো লাফাচ্ছে। আনায়া এই কথাটা অবশ্য নিজের রাগ ঝাড়তেই বলে ফেলল। আনায়া দর্শকদের উদ্দেশ্যে বিড়বিড় করে বলল, আরে ছাগলের দল, ওটা মানুষ, কোনো মৎস্যপুরুষ না, এমন গলা কাটা মুরগির মতো লাফানোর কি আছে? সুরের ঝংকার বাতাসে ভেসে বেড়াচ্ছে। স্টেজের রংবেরঙের এর আলো ছড়িয়ে চারপাশ মুখরিত। দর্শকের উত্তেজনা যেন ঢেউয়ের মতো আছড়ে পড়ছে কেনিথের প্রতি, প্রত্যেকের প্রগাঢ় ভক্তি ভালোবাসার অনুভূতির রেশ ছড়িয়ে দিচ্ছে। গানের তালেতে সবাই একসাথে নাচছে, হাত তুলছে, শীষ বাজাচ্ছে, আর প্রত্যেকে কেনিথের গিটারের সুর আর গানের মাদকতার এক অদ্ভুত অবস্থায় ডুবে যাচ্ছে। পুরো পরিবেশটাই এক বর্ষর অনুভূতির উৎসব, যেখানে সঙ্গীত, আলো আর মানুষের মিলনে সৃষ্টি হচ্ছে সঙ্গীতের এক নতুন জাদুর মেলা। নিভা ছিল মনের আগুন, কে দিলাই জ্বালাইয়ারে, ভ্রমর কইও গিয়া। বরাবরের মতোই এবারও কেনিথ নিজের পছন্দের গান দিয়েই কনসার্ট শুরু করল। এই গানটা আনায়ারও বেশ পছন্দ হওয়ায় সে দূর থেকেই গানটা মনের আনন্দে উপভোগ করল। এরপর কেনিথ একে একে আরও কিছু গান গাইল। দর্শন জনতাও প্রচণ্ড উত্তেজনা আর আনন্দ সেসব গান উপভোগ করল। কিন্তু সবার মাঝে একটা প্রশ্ন থেকেই গেল, এই কেনিথ আজ কোনো গন্ডগোল কিংবা এখনো মারামারি করেনি? এসবের সাথে তো প্রত্যেকেই অভ্যস্ত, আর আজ এমনটা না হওয়ার প্রত্যেকেই অবাক। সবাই ভাবছে আজ এমন কি হলো যার কারণে কেনিথের আজ এমন পরিবর্তন। তবে এতে কেউ আফসোস নয়, বরং খুশিই হয়েছে। না হলে এত প্রতীক্ষার মতো কেনিথ স্টেজে এসেই কিছুক্ষণ না যেতেই এসব গন্ডগোল শুরু করে দেয়। এরপরের কাহিনী তো সবারই জানা। কিছুক্ষণ হাঙ্গামা হওয়ার পর কনসার্ট শেষ আর কেনিথের কনসার্ট অসম্পূর্ণই থেকে যায়। তবে এত সুন্দর পরিবেশটা হয়তো বেশিক্ষণ স্থায়ী হওয়ার নয়। কিছুক্ষণ আগে রেহান আনাকে ফোন করাই দুজনের বেশ প্রফুল্ল চিত্তেই একে অপরের সাথে ফোনে কথা বলে চলেছে। এর মাঝে রেহান আনাকে গান শুনতে স্টেজের কাছে যেতে বললে আনাও ধান্দাতেই স্টেজের অনেকটা কাছে চলে যায়। কিন্তু তার এদিকে ধ্যানও নেই যে এই ভরা কনসার্টের মাঝে কয়েক জোড়া চোখ তার দিকে নজরে তাকিয়ে রইছে। এই কয়েক জোড়া চোখ তো কেবল তাকিয়েছে তার দিকে, কিন্তু একজোড়া চোখ যে সেই কখন থেকে তাকে লক্ষ্য করে যাচ্ছে তা হয়তো আনায়ার ধারণারও বাহিরে। আনায়া দেখতে শুনতে প্রচণ্ড মিষ্টি স্বভাবের মেয়ে। কথায় মৃদু হাসিতে তার গালে ফুটে ওঠা ছোট বড় টোলের প্রেমে পড়বে না এমন লোক কমই খুঁজে পাওয়া যাবে। ফিটফাট করে বাঁধা উঁচু খোপাটাও এলোমেলো হয়ে গিয়ে যেন তার মাধুর্যকে আরও বৃদ্ধি করেছে। স্বাভাবিকভাবেই এই পরিপূর্ণ মাধুর্যকে কোনো কুচরিত্রবান লোকেরা সুদৃষ্টির সঙ্গে দেখবে না।
তাদের কাছে এসব মানেই হলো এক তীব্র লালসার আস্তানা। এমনিতেই পুরো এরিয়ার লাইটিং সিস্টেমটা গাঢ় লালের মধ্যে রাখা হয়েছে, আর আনায়া যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে আলোও তেমনটা নাই বললে চলে। অন্যদিকে কয়েকটা আনায়ার থেকে কিছুটা বয়সের বড় হবে এমন কয়েকজন ছেলে অনেকক্ষণ থেকে তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে, যেটা আনায়ার চোখে না পড়লেও কেনিথের নজর এড়িয়ে যায়নি। গান গাইতে গাইতে কিছুক্ষণ সেসব স্বাভাবিকভাবে সহ্য করলেও যখন লোকগুলো আনায়ার দিকে এগোতে লাগলো তখনই কেনিথ আর স্বাভাবিক থাকতে পারল না। ক্রস মাই হার্ট অ্যান্ড হোপ টু ডাই, ওয়েলকাম টু মাই ডার্ক সাইড, অর টু মাই ডার্ক সাইড, অর টু মাই ডার্ক সাইড। কেনিথ ডার্ক সাইড গানটা গাইছিল। আশেপাশে তার সুরের প্রতিধ্বনি সবাইকে বিমোহিত করছিল আর এক ভীতিকর পরিবেশ বিরাজ করছিল। কিন্তু একটা সময় পর তার সহ্যের ক্ষমতা ভেঙে গেলে তার সামনে থাকা স্ট্যান্ড মাইক্রোফোনটা শক্ত করে ধরল, পাশাপাশি গায়ে ঝুলিয়ে রাখা গিটারের মাথার কাছে শক্ত করে চেপে ধরল। ধীরে ধীরে তার কণ্ঠস্বরও কঠোর হতে লাগল। এদিকে দর্শক জনতা কেনিথের হঠাৎ এই পরিবর্তনের কারণ ঠিকভাবে বুঝে ওঠার আগেই কেনিথের গান থেমে গেল আর সে আকস্মিক গিটারটা খুলে ফেলে ফ্লোরে আছড়ে ফেলল। হঠাৎ সবকিছু থমকে যাওয়ায় প্রত্যেকের মতোই আনাও বিস্মিত হয়ে নিজের ফোনে কথা বলা স্টপ করে দিল। এদিকে সবার মধ্যেই পিনপতন নীরবতা। হঠাৎ এমন আবার কি হলো, আর এই মুহূর্তে কেনিথই বা কার সাথে কি করতে চাইছে? সবার মতোই সেই ছেলেগুলোও হয়তো বুঝতে পারল না তাদের সাথে কি হতে চলেছে। কেনিথ এক লাফে স্টেজ থেকে নেমে সোজা তাদের কাছে এলো, আর তারা কিছু বুঝে উঠতে পারার আগেই কেনিথ নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ছেলেগুলোকে মারতে লাগল। যদিও একটা মানুষের পক্ষে 4-5টা ছেলেকে একসাথে মারা অসম্ভব প্রায় হলেও কেনিথের জন্য এটি তেমন অস্বাভাবিক কিছু নয়। একটা ছেলেকে মেরে নাক মুখ ফাটিয়ে দেওয়ায় সে এখন মাটিতে শুয়ে কাটাচ্ছে। আরেকজন আবার উল্টো করে শুয়ে মাটিতে, আর তার ঘাড়ের কাছে পায়ের সর্বোচ্চ ভর দিয়ে দাঁড়িয়ে কেনিথ। শক্ত বুট জুতোই ছেলেটার জান যায় অবস্থা। তাকে আধমরা বানিয়ে ছেড়ে দিয়েই অন্যদিকে আরেকটা ছেলেকে শুইয়ে দিয়ে তার পা দিয়ে ছেলেটার উরুতে চেপে ধরে আছে। আপাতত তার হাত দিয়ে যে ছেলেটার কলার চেপে রেখেছে তাকে যথাযথ উত্তম মধ্যম দেওয়ার পর বাকি দুটোকে দিবে। শুধুমাত্র একটা ছেলেই পেছনে থাকায় সে ভিড়ের মধ্যে লুকিয়ে গিয়েছে, কিন্তু বাকি 4জন এখন মারের উত্তম মধ্যম জ্ঞান লাভ করছে বিখ্যাত রকস্টার নামক মনস্টার কেনিথের থেকে। আনায়া গলা শুকিয়ে আসছে। চারপাশে এত রতের ছড়াছড়ি তার সহ্য হচ্ছে না। সে বারবার বিস্মিত হচ্ছে আশেপাশের এত দর্শককে দেখে। কেউই কেনিথকে আটকাচ্ছে না, যে যার মতো বিষয়টিকে নিজেদের ক্যামেরা বন্দি করছে, নয়তো দেখে মনে হচ্ছে উপভোগ করছে। আর এই কেনিথকে তো মনে হচ্ছে লোকগুলোকে একদম জানে মেরে সে শান্ত হবে। চোখ মুখ লাল, পূর্ণ লাল চোখের মণি সহ পুরো চোখ দুটোও এখন পূর্ণাঙ্গ লাল হয়ে গিয়েছে। হাতের মাসেলসগুলো অতিরিক্ত রাগের দরুন প্রচণ্ড রকম ফুলে উঠছে। আনায়ার আর সহ্য হলো না এসব আর সবার মতো চুপচাপ দাঁড়িয়ে দেখার। কিন্তু কি করবে তাও তো বুঝে উঠতে পারছে না। এর আগের বার বেহুশের মতো যা করেছিল এবার তো তা মোটেও করা যাবে না। কি এত রতের অড়াছড়ি দেখে আনায়া না চাইতেও ফুটবল হয়ে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে নিজের দুর্বলতা প্রকাশেরও কোনো মানে নেই। কষ্ট করে হলেও নিজের দুর্বলতার বিষয়টি তাকে সহ্য করতে হবে। আনায়া কেনিথের থেকে কিছুটা পিছনে অন্ধকারের দিকে ছিল, যে কারণে তার দিকে নজর পড়ার আর কারো সময় হয়নি। এদিকে কেনিথ তো সেই কখন থেকে একটা ছেলেকে ধরে মুখের মধ্যে ঘুষি মেরে যাচ্ছে। বেচারার চোখ মুখ নাক ফেটে গলগল করে রক্ত ঝরছে। আনায়া তাড়াতাড়ি করে কেনিথের কাছে গেল সেই লোকটাকে বাঁচানোর উদ্দেশ্যে। প্রথমেই গিয়ে কেনিথের এক বাহু ধরে আটকাতে গেলেই কেনিথ ওকে দেখে লোকটাকে ঘুষি মারতে গিয়েও থেমে যায়। আশপাশের কয়েকজনই হঠাৎ একটা মেয়েকে কেনিথকে আটকাচ্ছে দেখে অবাক হয়, আর তার চেয়ে বেশি অবাক হয় যখন দেখল কেনিথ নিজেও এর কোনো প্রতিক্রিয়া না জানিয়ে থেমে গিয়েছে। সবার মতো আনাও ভেবেছিল সব হয়তো এবার স্বাভাবিক হয়ে গিয়েছে, কেনিথ হয়তো আর কিছু করবে না। কিন্তু সবার চিন্তা ভাবনাকেই কেনিথ ভুল প্রমাণ করে পরবর্তীতে যা করল তা সবার মতো আনাও প্রস্তুত ছিল না। কেনিথ ছেলেগুলোকে ছেড়ে দিয়ে আনায়ার দিকে ঘুরল।
এরপর মুহূর্তেই তার বলিষ্ঠ দেহ দিয়ে ঢেকে আনাক ও সবার দৃষ্টি থেকে আড়াল করে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আনায়ার গাল চেপে ধরল। এরপর শক্ত করে ওর বাহু ধরে ধীরে ধীরে পেছনে থাকা কেনিথের ছবি টাঙানো বড় বোর্ডটার সাথে জোরে চেপে ধরল। এদিকে আনায়ার গালের হাড়গুলো মনে হয় ভেঙে যাওয়ার উপক্রম। কেনিথের সর্বোচ্চ শক্তির সাথে তার মতো মেয়ের পেরে ওঠা কখনোই সম্ভব নয়। কেনিথ যেন তাকে নিজের বলিষ্ঠ দেহ দিয়ে সম্পূর্ণ আবদ্ধ করে ফেলেছে। কিঞ্চিত নড়াচড়া করারও উপায় রাখেনি। কেনিথ আর তার মাঝে পার্থক্যের পরিমাণটা নেই বললেই চলে। কেনিথ আর তার চোখ একে অন্যের দিকে তীব্র চাহনি নিয়ে দেখছে। একজনের চোখে তীব্র ক্ষোভ হত, একজনের চোখ স্রোতহীন শান্ত নদীর জলের মতো। একটা সময় গালের অসহনীয় ব্যথায় বেচারি আর সহ্য করতে না পারে আনায়ার চোখ বেয়ে আপনা আপনি কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এটা দেখে কেনিথের মন গলল কিনা জানা যেই, তবে তীব্র আক্রোশের সঙ্গে হিসহিয়াসিয়ে বলতে লাগল, বলেছিলাম না আমি লজের কাছেই থাকবি, স্টেজের আশেপাশেও আসবি না, তবে কেন এসেছি সেখানে? বলেছিলাম না আমি লজের কাছেই থাকবি, স্টেজের আশেপাশেও আসবি না, তবে কেন এসেছি সেখানে? আনায়ার প্রচণ্ড রকমের কষ্ট হচ্ছে। চোখ বেয়ে না চাইতেও অঝরে পানি ঝরছে। গালের হাড়গুলো মনে হয় এবার সত্যিই ভেঙে গুঁড়ো হয়ে যাবে। সাথে সে বিস্মিত হচ্ছে এই ভেবে যে একটা লোকও কেনিথকে আটকাতে তার কাছে আসছে না। আনায়ার চোখের মনি এদিক ওদিক নড়াচড়া করছে দেখে কেনিথ আনায়ার আরেকটু কাছে নিজের মুখটা নিয়ে হিসহিসিয়ে বলল, আশেপাশে তাকিয়ে লাভ নেই, আমি চাইলে তোকে এখানেই শেষ করে ফেলতে পারি, কিন্তু আমার থেকে তোকে বাঁচানোর মতো সাহস কারো নেই। এইটুকু বলেই কেনিথ আনায়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আনাকে ছেড়ে দিল, কিন্তু ওর সামনে থেকে সরে দাঁড়ালো না। এখনও তাকে তার বলিষ্ঠ দেহ দিয়ে সবার থেকে আড়াল করে রেখেছে। অন্যদিকে আনায়ার নজর কেনিথ থেকে সরতেই চলে গেল দূরে কৌতূহল নিয়ে আর সবার মতো তাদের দিকে তাকিয়ে থাকা রনক আর শিখার দিকে। এরপর আরেকটু খেয়াল করতেই দেখল ওদের দুজনের সাথে তার পুরো ফ্রেন্ড সার্কেলের সবাই আছে। আনায়া নিজের ব্যথাকে ভুলে গিয়ে দুশ্চিন্তা করতে লাগলো তাকে আবার তাদের ফ্রেন্ডরা চিনে ফেলেনি তো। আর নিজের বোকামির জন্য প্রচণ্ড আফসোস হচ্ছে। কেনিথের কথা মনে না থাকলেও ওর ফ্রেন্ডরাও যে এখানে থাকবে এই বিষয়টা তো মাথায় রাখা উচিত ছিল। এখন ওকে চিনে না ফেললেই হলো। এদিকে কেনিথ যখন আনাকে অন্য কিছু ভাবতে দেখল তখন কিছুটা কপাল কুঁচকে পেছনে দিকে ঘাড় ঘুরিয়ে দেখতে গেলেই আনায়া তাড়াহুড়ো নিজের ওড়না দিয়ে মুখ ঢেকে নেয়। যে কারণে কেনিথ পুরোপুরি পিছনে না তাকিয়ে আবারও আনায়ার দিকে তাকিয়ে হিসহিসিয়ে কিছু বলতে চেয়েও আর বলল না, বরং তার হাতটা শক্ত করে ধরে নিয়ে কনসার্ট এরিয়া ছেড়ে গিয়ে ওর গাড়ির কাছে যেতে লাগল। কেনিথের বড় বড় পায়ের কদমের সাথে তাল মিলাতে না পারলেও আনায়া যথাসাধ্য চেষ্টা করছে নিজের জর্জেট ওড়নাটা দিয়ে সম্পূর্ণ মুখটা ঢেকে রাখার। তাকে দূর থেকে তার ফ্রেন্ডরা ঠিকভাবে চিনতে না পারলেও এত এত মিডিয়ার ক্যামেরায় যদি সে একবার বন্দী হয়ে যায় তবে তাকে আর চিনতে কারো বাকি রইবে না। এছাড়া কেনিথের আশেপাশে তার নিরাপত্তার জন্য সকল কর্মী ঘেরাও করে কেনিথের যাওয়ার পথ তৈরি করে দিচ্ছে। সম্পূর্ণ রাস্তাটা আনায়া নিজের ওড়নার নিচ থেকে বারবার খেয়াল করছিল তার বন্ধুদের। আর তখনই বুঝতে পারল সবার নজর তাদের দিকে থাকলেও রনক খুব অদ্ভুতভাবে তার ঢেকে রাখা মুখটার দিকে তাকিয়ে রয়েছে। আর চোখে তাকিয়ে এটা দেখার পর আনায়া দ্রুত কেনিথের পায়ের সাথে পা মিলিয়ে ওর একপাশের বাহু ঘেঁষে যেতে লাগল। কিন্তু এ নিয়ে কেনিথের মাঝে কোনো হেলদোল নেই। সে শিরদাঁড়া সোজা করে নির্বিকার যে হেঁটে চলেছে তো চলেছেই। গাড়িতে এক প্রকার ছুঁড়ে ফেলল আনাকে। আনায়া নিজেকে ব্যালেন্স করে ঠিকঠাকভাবে বসার আগেই ড্রাইভিং সিটে বসে সজোরে দরজা লাগিয়ে দিল। এদিকে আবার আনায়া বসতে না বসতেই পাশ থেকে কেনিথ এসে আনায়ার সিট বেল্টটা একটানে লাগিয়ে দিয়ে আবারও নিজের যথাযথ স্থানে ঠিকভাবে বসতে না বসতেই সজোরে গাড়ি স্টার্ট দিল। কেনিথ নিজের কাজকর্ম করতে একটুও দ্বিধাবোধ না করলেও আনায়া বেচারির সবকিছু মাথার উপর দিয়ে যাওয়ার উপক্রম। একদিকে মুখের ব্যথা আর চোখের পানিই ঠিকমতো মুছেনি। আর তার আগেই যখন কেনিথ ওভাবে তার উপর দিয়ে হাত এগিয়ে সিট বেল্টটা টেনে লাগিয়ে দিল তখন ক্ষণিকের জন্য নিমিষেই আবারও তার দম বন্ধ হয়ে গিয়েছিল। এত কিছুর মাঝেও আনায়া বুঝতে পারছে না কেনিথের এতটা রিয়েক্ট করার কারণ কি। শুধু তার কথা না শুনে ভুলে স্টেজের কাছে গিয়েছিল এই জন্যই এত কিছু। কই তার ইমন ভাইয়ের সময় তো এমন কিছু ছিল না।
তখন তো নাকি ইমন ভাইকে তার আশেপাশেও প্রয়োজন ছাড়া যেতে নিষেধ করত। আর গতবার যখন ইমনের সাথে কনসার্টে এত পুরো সময়টা তো সে ইমনের সাথে কনসার্টেই ছিল। তবে এখন তার সাথে এসব করার মানে কি? শুধু তার বিয়ে হয়ে কথার অমান্য করা সে মেয়ে এই জন্য নাকি অন্য কিছু? আনায়া এই প্রশ্নের ওর জানে না, এবং পরবর্তীতে কি ডিসিশন নিবে নেতাও বুঝে উঠতে পারছে না। আপাতত গালে তীব্র ব্যথা থাকা সত্ত্বেও তা নিয়ে আর তার চোখে পানি না পড়লেও পূর্ববর্তী সময়ে চোখের পানি ফেলায় গাল ভিজে পুরো একাকার। মুহূর্তেই আনায়া একবার হালকা কাঁধ বাঁকিয়ে কেনিথকে দেখার পর ওড়না দিয়ে গালটা মুছে নিল। এদিকে কেনিথের মনে হয় সর্বোচ্চ স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে, কিন্তু এবার আর আনায়ার মাঝে কোনো ভয়ভীতি নেই। সে নির্বিকারে নিজের সিটে বসে থেকেই কেনিথের সাথে আবারও এক মারাত্মক কার রাইডিং এর সঙ্গী হল। ভোররাত আর নিস্তব্ধ পাহাড়ি রাস্তা, আশেপাশ সাদা কালো মেঘের আড়ালে ঢাকা। রাস্তার ঠিক শেষ প্রান্তে গিয়ে আবারও কেনিথ গাড়ি থামিয়েছে। আনায়ার গাড়ির ভেতর চুপটি করে বসে রইছে, অন্যদিকে কেনিথ রাস্তার শেষ প্রান্তে গিয়ে নিষ্প্রাণ দেহের মতো দাঁড়িয়ে রইছে। তার সামনে অন্ধকার মেঘ ব্যতীত কিছু নেই। সূর্যোদয় হতো হয়তো আরও অনেক দেরি, তবে কেনিথ পাহাড়ের চূড়ায় থেকেও এই মাধুর্যপূর্ণ সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করার জন্য অপেক্ষা করবে না। কারণ আলো জিনিসটা কেনিথের সবচেয়ে অপছন্দনীয় বিষয়বস্তুর একটি। অন্যদিকে আনায়ার এসব জিনিস খুব পছন্দের, আর কেনিথও তাকে কিছুই বলেনি। সে চাইলেই গাড়িতে বসে না থেকে বাহিরে যেতে পারে, কিন্তু সে এমন কিছুই করবে না। আনায়া খুব গভীরভাবে কেনিথের কাজকর্ম নিয়ে চিন্তা করছে। এই লোকটিকে তার আর 5টা লোকের মতো কখনোই মনে হয়নি, কারণ সে একজন উদ্ভট ব্যক্তিত্ব সম্পন্ন রকস্টার। কিন্তু এখন তার কেনিথকে নিয়ে সন্দেহ হচ্ছে। এই লোককে তার সাইকোপ্যাথও বলতে ইচ্ছে হচ্ছে। তবে তার ভাবার বিষয় হলো সে কেনিথের সাথে তার এই জবটা আদৌ কন্টিনিউ করবে কিনা। মাসখানেকও হয়নি, স্যালারিও পেতে এখনো অনেক দেরি। এই মাঝপথে চাকরি ছাড়লে সারা মাস চলবে কিভাবে? তার টিউশনিগুলোও তো সব ছেড়ে দিয়েছে। আবার এই কেনিথের এই পিএর জবটা করার মূল উদ্দেশ্য ছিল তারেকের ঠিকঠাক চিকিৎসা করানো। যত তাড়াতাড়ি অপারেশনের টাকা জোগাড় করতে পারবে তত তাড়াতাড়ি তার বাবা সুস্থ হতে পারবে। কিন্তু কিছুক্ষণ ভাবার পর নিজেকেই অনেকটা বাধ্য হয়েই বোঝালো, এই চাকরিটা তার জন্য না হলেও তার বাবার জীবনের জন্য প্রয়োজন। আর সে তার বাবাকে বাঁচাতে এত কিছু স্যাক্রিফাইস করতে পারলে আজ এতটুকু বিষয় সহ্য করতে পারবে না? অবশ্যই পারবে, আর পারতেই হবে। কিন্তু আনায়া এও ডিসিশন নিল যে এর পাশাপাশি সে অন্য কোনো অপশনেরও খোঁজ করবে। আর যাই হোক, বেশি দিন এই কেনিথের সাথে কাজ করলে ভবিষ্যতে হয়তো আরও অনেক কিছুই সহ্য করতে হতে পারে। ততদিন পর্যন্ত জেনে বুঝে এখানে থাকার কোনো মানেই নেই। নিস্তব্ধ আনায়ার ভাবনা চিন্তার মাঝে কেনিথ ফিরে এসে গাড়িতে বসল। এরপর নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে আবারও ফুল স্পিডে গাড়ি স্টার্ট দিল। এবং পুরো দীর্ঘ পথ অতিক্রমের মাঝে কেউ কারো সাথে টু শব্দ করাটাও প্রয়োজন মনে করল না। সাথে কেউ কারো দিকে ফিরেও তাকালো না। সেই ঘটনার প্রায় 2 দিন হতে চলল। মাঝে একদিন শুক্রবার থাকায় সেদিন সবকিছুই বন্ধ ছিল। সেই রাতে কেনিথ আনাকে তার বাড়ির ঠিক সামনে পৌঁছে দিয়েছিল। ভোর সকাল থাকায় এলাকার কিছু মুরব্বি ব্যতীত আর কারো চোখেই এলাকায় কেনিথের এই নতুন চকচকে গাড়ি নজরে আসেনি। এছাড়া কেনিথ শুধু আনায়ার বাড়ির সামনেই গাড়ি থামিয়েছিল। নিচে নামার প্রয়োজন তো সে কখনোই মনে করবে না, তাই কেনিথকে কেউ দেখেওনি। আবার ভাগ্যক্রমে সেই গাড়ি থেকে আনাকে বের হতেও কেউ দেখে ফেলেনি। দেখে ফেললে হয়তো এই 2 দিনে যাতা কাণ্ড হয়ে যেত। এছাড়া কেনিথকে নিয়ে তার আরেকটি বিষয়ও ভুল ভাঙে। কেনিথের সেই ব্যবহারটাকে সে যা তা ভাবলেও পরে যখন নিউজে জানতে পারল কেনিথের কনসার্টে কয়েকজন ছেলে কুনজরে একটা মেয়েকে দেখছিল, আর তা দেখেই নাকি কেনিথ সেই ছেলেগুলোকে মারধর করে। এছাড়া মিডিয়া আর কোনো কারণ খুঁজে পায়নি, কিংবা আলাদা কোনো বিষয় নিয়েও তারা সন্দেহ করতে পারছে না। কিন্তু তাদের প্রশ্ন, সেই মেয়েটিকে কেনিথের গত কনসার্টেও এমন একটি মেয়ে নিয়ে ঘটনা ঘটে যা আগে কখনো ঘটেনি। আর সেই মেয়ের রহস্য কিংবা পরিচয় এখনো মিডিয়া খুঁজে বের করতে না পারেনি। আর তার আগেই নতুন এক মেয়েকে ঘিরে এত বড় ঘটনা ঘটে গেল। বহু ক্যামেরায় ছবি আর ভিডিওকে একসাথে করেও মেয়েটির সঠিক ফুটেজ কেউ বের করতে পারেনি।
তার খুব অন্ধকারে থাকা ঝাপসা কিছু ছবি ছাড়া তেমন কিছুই নেই। আর সবাই সেই ছবি নিয়েই আদা জল খেয়ে নেমে পড়েছে মেয়েটির খোঁজ করতে। এই নিউজটা দেখার পর আনায়া সম্পূর্ণ বিস্মিত আর চমকে গিয়েছিল। সে তো জানতও না ছেলেগুলো তাকে নজরে দেখছিল। আবার কেনিথ যা করেছে তার হিসাবটা পুরোপুরি পরিষ্কার করতে চাইলেও সবসময় মনে হচ্ছে কেনিথের এত বেশি পসেসিভনেস কি তার ব্যক্তিত্ব হিসেবে স্বাভাবিক নাকি অন্য কিছু। আবার অন্য কিছু হওয়ারও তো কারণ দেখছে না। কেনিথ আর তার পরিচয় তো মাত্র কিছুদিনের। এই মুহূর্তে তার ইমনকে খুব প্রয়োজন ছিল, কিন্তু সে তো নাকি শহরের বাহিরে। আবার এত সব টেনশন রেখে দিলেও এই মিডিয়াকে নিয়ে তার প্রচণ্ড টেনশন হচ্ছে, তাকে আবার এরা খুঁজে না ফেলে। তবে একটা বিষয়ে চিন্তা নেই যে তারা কেনিথের অফিসে গিয়ে এই বিষয়ে কিছু জানতে পারবে, কারণ কেনিথ তার অফিসের সব এমপ্লয়ীদের পরিচয় কখনোই মিডিয়ায় প্রকাশ করে না। যদি কেউ নিজ ইচ্ছেও বলতে চায় তো তবে সে বিষয় একান্তই তার ব্যক্তিগত, কিন্তু এই নিয়ে পরবর্তীতে কোনো প্রবলেম ফেস করতে কেনিথ কিংবা কেনিথের অফিস রাজি নয়। যা অফিসের রুলস এই সুনির্দিষ্টভাবে বলা হয়েছে। আনায়া নিজের সব টেনশন ঝেড়ে ফেলে আপাতত এখন ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। কনসার্ট ছিল বৃহস্পতিবার রাতে, মাঝে একদিন শুক্রবার থাকলেও কেনিথ শনিবারও অফিস বন্ধ রেখেছিল। কারো কাজ থাকলে এমনিতে সে অফিসে যেতে পারে, কিন্তু বন্ধ থাকলে না গেলেও চলে। আর আনায়ার জানা মতে অফিসে তার কাজকর্ম নেই বললেই চলে। আজ রবিবার সকাল সকাল নিজেদের সব কাজকর্ম শেষে সবকিছু ফরিদাকে বুঝিয়ে দিয়ে আনায়া আর ইনায়া মিলে ভার্সিটি আর স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছে। আনায়া ভার্সিটিতে ঢুকতেই দেখল সেই চিরচেনা কাহিনী। তার ফ্রেন্ড সার্কেলের সবাই বড় গাছের নিচে গোল হয়ে বসে সেই চিরচেনা বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। আনায়া এবার এদের এসব দেখে বিরক্ত কম, কিছুটা চিন্তিত হলো বেশি। তবে নিজেকে সর্বোচ্চ স্বাভাবিক রেখে ওদের কাছে গিয়ে বসতেই প্রত্যেকেই তাদের কনসার্টের এক্সপিরিয়েন্স সম্পর্কে গল্প শোনাতে লাগল। তবে তার গল্পের মূল কাহিনীই ছিল কেনিথের মারামারি আর ওই মুখ ঢাকা মেয়েটা। একটা সময় হাসতে হাসতে আলো বলেই ফেলল, জানিস আনায়া, ওই মেয়েটাকে দেখলে তুই চমকে উঠবি। পুরো তোর মতোই দেখতে। আমরা তো কিছুক্ষণের জন্য ভেবেই নিয়েছিলাম ওটা তুই। এটা শুনতাই যেন আনায়া কলিজার পানি শুকিয়ে কাঠ হয়ে গেল। যা শটা পাচ্ছিল ঠিক তাই হয়েছে। আনায়া ভেতরে ভেতরে প্রচণ্ড ঘাবড়ে গেলেও নিজেকে সর্বোচ্চ স্বাভাবিক রেখে বলতে লাগল, তোরা ও মেয়েটাকে দেখেছিস নাকি? আরে না, কিভাবে দেখব? মেয়েটা প্রথমে অন্ধকার ছিল আর পরে মুখ ঢেকে নিয়েছিল। মিডিয়া তো হুমড়ি খেয়ে ওই মেয়েকে খুঁজে বের করতে নেমেছে। আমার মনে হয় ওই মেয়েটার মাঝে রহস্য আছে। সবাই ভাবছে কে কে সেদিন চড় মারা মেয়েটা আর এই কনসার্টের মেয়েটা একজনই। এর মধ্যে শিখা বলল, আমার মনে হয় ওই মেয়েটা আর ভিকের মধ্যে কিছু চলছে, না হলে দেখলি কিভাবে শুধু কুনজরে চেয়েছিল বলে ভিকে ছেলেগুলোকে কি ধোলাইটাই না দিল। আমার ভিকে আমার জানটাও এখন তলে তলে টেম্পু চালানো শিখে গিয়েছে। তবে ওই মেয়েটা যদি আনায়া হতো তাহলে কিন্তু মন্দ হতো না। জামাই না হোক দুলাভাই তো হতো। এটা শুনতে না শুনতাই আনায়ার প্রচণ্ড রকমের কাশি হতে লাগল। পাশ থেকে সায়েম পানির বোতল এগিয়ে দিলে সাথে সাথে কয়েক ঢোক পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, মাথা খারাপ নাকি? এসব কোন ধরনের কথা? শিখা মজার ছলে কথাটা বললেও এরপর ও সহ সাবা আর রনক বাদে বাকি সবাই কিছুটা হেসে ফেলল। তারপর শিখা আবারও বলল, আরে আমি তো মজা করছিলাম। এত সিরিয়াস হওয়ার কি আছে? তুই আর রেহান ভাইয়ার মধ্যে কিছু না থাকলে আমি দান দোয়া করে হলেও প্রার্থনা করতাম যেন তোর আর ভিকে বর বউ হয়ে যাস। ওমন একটা দুলাভাই পাওয়া কম কথা নাকি? অবশ্য রেহান ভাইয়াও কম কিসে। এবার তাজিম বলল, মুখে লাগাম দে রে শিখা, এসব কথা যদি রেহান ভাইয়ার কানে যায় তবে তোকে আর আনাকে বুড়িগঙ্গার কালা পানিতে চুবিয়ে মারবে। ইহো আমাকে কেন চুবাতে যাবে? বাসর যদি বউয়ের সাথে করতে পারে তবে বুড়িগঙ্গার পানিতে না হয় তার বউকেই চুবাবে। এসব কথা শুনে আনায়া বিরক্তির সাথে বলল, ইস চুপ কর ছাগলের দল, এটা ভার্সিটি কি সব বাজে বাজে কথা শুরু করেছিস? আনায়ার কথা শেষ হতে না হতেই একই ভঙ্গিমায় সাবা বলল, জাস্ট স্টপ ইট আনায়া আর ভিকে।
জাস্ট ইম্পসিবল। তোদের জোকস ও কত লেম। সাবার এমন কথা শুনে তাজিম বলল, কেন তোর ভিকে কি কোনো মানুষকে বিয়ে না করে গরু ছাগল কিংবা এলিয়েনকে বিয়ে করবে? তুই নিজের চিন্তা কর তাজিম। তাজিম খুব ভালো করেই বুঝল এই সাবা কেন তাকে এটা বলল। সাবা যা চায় তা তার পক্ষে কখনোই সম্ভব না। ওমন একটা উড়নচণ্ডী মেয়ের সাথেও এমনটা যেন স্বপ্নেও না হয়। এদিকে পরিস্থিতি যেন বেগতিক না হয় সেজন্য আনায়া তাড়াতাড়ি করে বলল, সাবা তো ভুল কিছু বলেনি। তোদের মজা করার বিষয়টিও অনেক বাজে পর্যায়ে চলে যাচ্ছে। এক জীবনে একজনকেই ভালোবেসেছি আর সে হলো রেহান। এখন বিয়ে করলে তো রেহানকেই করব, আর না করতে পারলে সারা জীবনের জন্য দেবদাসের ফিমেল ভার্সন হয়ে যাব। ওর এই কথা শুনতাই সবাই জোরে ও শব্দে আওয়াজ করতে লাগল। তখনই আনায়া মুচকি হেসে বলল, অনেক হয়েছে, এবার ক্লাসে চল, না হলে স্যার যখন পানিশমেন্ট দিবে তখন এভাবেই ও করে চিল্লাতে হবে। ওর কথাগুনে সবাই হাসলেও আজ প্রথম থেকেই রনকের কোনো পরিবর্তন নেই। সে প্রথম থেকেই আনাকে নিয়ে খুব গভীর চিন্তা ভাবনা করছে। সবাই গাছের নিচ থেকে উঠে দাঁড়িয়ে ক্লাসরুমের দিকে যেতে লাগল। সামনে থাকা প্রত্যেকেই কিছুটা এগিয়ে গেলে তখনই পেছনে থেকে রনক আনাকে ডাক দিল, আনায়া। আনায়া স্বাভাবিকভাবে বলল, কিছু বলবি? একটা সত্যি করে কথা বলতো। আনায়ার চোখমুখ মুহূর্তেই চুপসে গেল, তবুও নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করল। হুম বল। ওই কনসার্টে যে মেয়েটা তুই ছিলি তাই না? কি হলো বল। তুই পাগল? আমার অফিসে কাজ থাকতে আমি ওই কনসার্টে? তোদের আসলেই মাথায় সমস্যা আছে। আমার যাওয়ার হলে তো তোদের সাথেই যেতাম তাই না? রনক কিছু বলল না, বরং কিছুক্ষণ আনায়ার দিকে সন্দিহান চোখে তাকিয়ে থেকে পরক্ষণেই মুচকি হেসে বলল, আচ্ছা বাদ দে, চল ক্লাসে চল, না হলে স্যার আবার বকাবকি করবে। হুম। দুপুরবেলায় স্কুল ছুটির পর প্রতিদিনের মতোই ইনায়া বাড়িতে ফিরছিল, তবে আজ সে স্কুল ছুটির প্রায় আধ ঘন্টা পর বাড়ির দিকে যাচ্ছে। অন্যান্য দিকে মতো আজ তার মাঝে কোনো প্রফুল্লতা নেই। খুব গভীর চিন্তা ভাবনায় মগ্ন সে। নিজের হিসেবে পুরোপুরি মেলাতে পারেনি, তবে তার প্রশ্নের ওর পেতে হলে তাকে তার বোনের সাথে কথা বলতে হবে। রাস্তার একপাশ দিয়ে ইনায়া বাড়ি ফিরছিল, এমন সময় হঠাৎ পিছন থেকে এক পরিচয় কণ্ঠস্বর শুনতাই তার পাজোড়া থেমে গেল। ইনায়া পিছনে ফিরে তাকিয়ে দেখল রোহান কলেজ ড্রেস পরা এবং তার দিকে এগিয়ে আসছে। কিন্তু সে এবার একা নয়, বরং তার এলাকার এক পরিচিত আপুকেও সে দেখতে পেল। ইনায়ার এক ব্যাচ সিনিয়র এবার এসএসসি দেবে। মেয়েটার নাম মিতু, আর দেখতে শুনতেও যথেষ্ট ভালো হলেও তার ব্যবহার ইনায়ার কখনোই ভালো লাগেনি। মেয়েটার সাথে যতবারই ইনায়ার দেখা কিংবা কথা হয়েছে ততবারই মিতুকে ইনায়ার প্রচণ্ড ন্যাকা স্বভাবের মনে হয়েছে। এমনিতে তো চরিত্রটা ঠিক আছে, কিন্তু এই ধারণা ইনায়ার ভুল হতে পারে। কারণ মেয়েটাকে যেহেতু তার পছন্দ নয়, তাই সে কখনোই মিতুর বিষয়ে ঘাটাঘাটি করতে যায়নি। কিন্তু হঠাৎ মিতু আর রোহান একসাথে এই জায়গায় থাকার কারণটা ঠিক বুঝে উঠতে পারল না। এরই মাঝে তার দুজন চলে এলে রোহান বলল, কি গো ইরাবতী, বাড়ি যাচ্ছ নাকি? ইনায়া ছোট করে উত্তর দিল, হুম। তবে এটা বলেই ইনায়া চলে যেতে লাগলে রোহান বলল, আরে কই যাও? আমাকে দেখলেই চলে যাওয়ার জন্য এত তাড়াহুড়ো করো কেন? এরই মাঝে পাশ থেকে মিতু রোহনের উদ্দেশ্যে বলল, তুমি ওকে চেনো? হ্যাঁ চিনি তো। ও ইরাবতী, তুমিও চেনো নাকি? রোহান, এটা আমাদের এলাকা আর আমি ওকে চিনব না? ওকে এই এলাকার সবাই চেনে। এই বয়সে ওর এত ইগো অ্যাটিটিউড কি আর বলবো। সঙ্গে প্রচণ্ড বেয়াদব। মিতুর কথা শুনে রোহান তোবদা খেয়ে গেল। অন্যদিকে ইনায়ার চোখ মুখ স্বাভাবিক, কিন্তু তাতে প্রচণ্ড বিরক্তর ছাপ। এরই মাঝে মিতু রোহানের বাহুতে হাত পেঁচিয়ে আহ্লাদি সুরে বলল, আচ্ছা তুমি ওকে ইরাবতী বলছো কেন বলো তো? কই, কখনো তো আমায়কে এসব নামে ডাকো না। মিতুকে এমন করতে দেখে ইমন কিছুটা বিব্রত হয়ে বলতে লাগল, কি করছো মিতু? এটা পাবলিক প্লেস, কেউ দেখে ফেললে আমার 13টা বেজে যাবে। এবার এদের কাজকর্ম দেখে ইনায়া বাঁকা মুচকি হেসে তাচ্ছিল্যের সুরে বলতে লাগল,
আশেপাশে এত হুড়পড়ি থাকতে শেষে এই মৃগীকৃমি রুচির দুর্ভিক্ষ, বেস্ট অফ লাক। এই কথা বলা মাত্রই ইনায়া সামনে ঘুরে বাড়ির উদ্দেশ্য যেতে লাগলো, আর পেছনে রোহান পুরো স্তব্ধ চোখে ইনায়ার যাওয়া দেখছে। কিন্তু তার পাশে থাকা মিতু অবাক সুরে চেঁচামেচি করে রোহানের উদ্দেশ্যে বলতে লাগলো, রোহান, ও এটা কি বলল? ও আমাকে মৃগী কৃমি, ছি, তুমি কিছু বলছো না কেন রোহান? ইনায়া এসব শুনতে শুনতেই সামনে এগোতে লাগলো। একটা সময় তার বাঁকা হাসি থেমে গিয়ে তাচ্ছিল্যে বিড়বিড় করে বলল, রোহান আহমেদ, হা। আজ ভার্সিটি থেকে অফিসে গিয়ে কিছুটা অবাক হলো। অফিসে আজ কেনিথ আসেনি, অথচ তাকে অফিস থেকে ভার্সিটি টাইমে ফোন করে জানানো হয়েছে ও যেন আজ দুপুরেই অফিসে চলে আসে। কেনিথ নাকি তার জন্য অনেকগুলো কাজ দিয়েছে, সেগুলো আজই শেষ করে হবে। আনায়া সে কথা মতো ভার্সিটি থেকেই অফিসে চলে যায় আর বাড়িতে ফোন করে ফরিদাকে জানিয়ে দেয় এই বিষয়ে। অন্যদিকে সে ভেবেছিল তার কাজকর্ম বলতে তো তেমন কিছুই নেই, সঙ্গে কেনিথও আজ আসেনি, তবে কি এমন আর কাজ করতে হবে? কিন্তু অফিসে যাওয়ার পরই তার পুরো চিন্তা ভাবনায় ছাই পড়ে গিয়েছে। এতগুলো অগোছালো কাজকর্ম আর ফাইল ঠিক করতে গিয়ে সে হাড়ে হাড়ে টের পেয়েছে কেনিথ আর যাই হোক তাকে বসিয়ে বসিয়ে মাস শেষে অতগুলো টাকা দিচ্ছে না। এজন্য মনে মনে বিরক্তি নিয়ে বলল, বেটায় 10 দিনের কাজ একদিনেই পুষিয়ে নেবে। আচ্ছা, এমনটা কি তার বউদের সাথেও করবে নাকি? ছি ছি, কোথায় থেকে কোথায় চলে গিয়েছি। এসব কি চিন্তা ভাবনা! নিজের উপর এই নিয়ে কিছুটা বিরক্ত হয়েই আনায় নিজের সব কাজ শেষ করেছে আর সর্বশেষে কেনিথকে একজন তার ছেঁড়া বড় ভাই হিসেবে বিবেচনায় রেখেছে। কপাল করে আজ ভার্সিটিতে যাওয়ার আগে গোসলটা সেরে গিয়েছিল, তবে এত রাতে বাড়ি ফিরে আরেকবার গোসল না করলে আর তার আর রাতে ঘুম হবে না। আজ 10টার দিকেই বাড়ি ফিরেছে আনায়া আর এসেই দেখল তার বাড়ি একদম নিস্তব্ধ ঘুমের আসরে পরিণত হয়েছে। তার বাড়িতে কেউ বেশি একটা রাত জাগে না। তারেক তো সন্ধ্যা রাতেই ঘুমিয়ে পড়ে আর ইনায়া পড়াশোনা শেষ করে 10টা কিংবা 11টায়। আনায়া মনে হলো আজ হয়তো ইনাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আনায়া একবার বাবা আর বোনের রুমে যেতে চেয়েও আর তার শরীরে কুলালো না। কান্ত শরীর নিয়ে আগে নিজের রুমে গিয়ে সরাসরি গোসল করতে বাথরুমে চলে গেল। একটা লম্বা শাওয়ার নিতে নিতে পানিতে ভিজতে থাকা তার গলার চকচকে লকেটটার দিকে বারবার তাকিয়ে দেখতে লাগলো। জিনিসটাকে কেন যেন তার প্রচণ্ড অদ্ভুত লাগছে। এটা পড়ার পর থেকে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, যদিও এটাকে সে নিজের অতিরিক্ত ভাবনা বলেই চালিয়ে দিচ্ছে। আনায়া গোসল শেষে রুমে আসতেই কিছুটা অবাক সুরে বলল, ইরা, তুই ঘুমাসনি? ইনায়া গম্ভীর স্বরে খাবারের প্লেট আর পানির গ্লাসটা ছোট টেবিলে রাখতে রাখতেই বলল, ঘুমালে নিশ্চয় তোমার সাথে থাকতাম না। আনায়া ভ্রু কুঁচকে মনে মনে বলল, এর আবার কি হয়েছে? এরই মাঝে ইনায়া বিছানায় বসে পড়ে নির্বিকারে বলতে লাগল, খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেও। আনায়া ওর কথায় পাত্তা না দিয়ে আনায়ার সামনে গিয়ে চুল মুছতে লাগলো, এরপর মুচকি হেসে বলল, আমার উপর রেগে আছিস? ইনায়া কিছু বলল না। আনায়া পিছনে ফিরে বলল, কিছু বলবো? হুম, তাহলে বলেই না, শোন। তুই যদি এখন উল্টো পাল্টা কিছু বলতে এসেছিস তাহলে আজ আর সম্ভব না, আমি অনেক ক্লান্ত। প্লিজ, কালকে তোমার ভার্সিটি ফ্রেন্ড রনক ভাইয়া এসেছিল। আনায়া ভ্রু কুঁচকে ইনায়ার দিকে তাকালো, তখনই ইনায়া নির্বিকারে বলতে লাগলো, বিকেলের দিকে এসেছিল। এসে জিজ্ঞেস করল, গত বৃহস্পতিবার তুমি কোথায় ছিলে? আনায়া তাড়াহুড়ো করে ইনায়ার কাছে এসে বলল, তুই কি বলেছিস? আনায়া গম্ভীর মুখে বলল, তুমি ঠিক কোথায় গিয়েছিলে তা তো আর বলে যাওনি, কিন্তু আমি বলেছি তুমি বাড়িতেই ছিলে। আনায়া স্বস্তির নিঃশ্বাস ফেলতে চেয়েও আর ফেলতে পারল না। উল্টো ইনাকে বলল, মিথ্যা কেন বলেছিস? ইনায়া বোনের দিকে গম্ভীর চাহনিতে তাকিয়ে বলল, তুমি কিসের জব করো আপু? আনায়া উত্তর না দিয়ে বোনের গম্ভীর চেহারার দিকে তাকিয়ে রইল। এরপর কিছুক্ষণ সময় নিয়ে বলল, ওটা তোর না জানলেও চলবে, যা ঘুমাতে যা। ইনায়া বাঁকা হেসে বলল, জানার তো প্রয়োজন আছে? আমার বোন এত রাত করে কি কাজ করে বাড়ি ফেরে তা জানতে হবে না বুঝি? আনায়া চোখ ছোট ছোট করে বলল,
কি বলতে চাইছিস সরাসরি বল। ফর্সা মুখের ইনায়া আবারও বাঁকা হেসে বলল, কিছুদিন আগে ভিকের কনসার্টে ওকে চড় মারা মেয়েটা আর গত কনসার্টে যে মেয়েটাকে নিয়ে ভিকে এত ঝামেলা করলো সেই মেয়েটার মধ্যে কোনো কানেকশন রয়েছে? না মানে দুজনেরই